গত ১.৫ বছর ধরে জেনারেল ওয়াকারুজ্জামানের হরেক ডিগবাজি নিয়ে কোনটা তার মুখ আর কোনটা মুখোশ, সেই প্রশ্ন বারবার উঠেছে মানুষের মনে। প্রধান উপদেষ্টার সঙ্গে তার এই আড়ি, এই ভাব দেখে দেখে মানুষ এতটাই বীতশ্রদ্ধ যে জেনারেল ওয়াকারুজ্জামানের মনে কি আছে, তিনি কি করতে চান, আদৌ কিছু করতে চান কিনা, এসব নিয়ে ভাবনা চিন্তা করা মানুষ একেবারে ছেড়েই দিয়েছে। বাংলাদেশ যে আজ ভয়ঙ্কর খাদের গভীরে, তার বড় দায় এই মানুষটার। এমন পরিস্থিতিতে সেনার ভিতরের একটি বিষয় নিয়ে প্রধান উপদেষ্টা আর সেনাপ্রধানের কুস্তি লড়ার খবর বাইরে এসেছে। এবারের এই কুস্তি লোক দেখানো বা খেলা গোছের কুস্তি বলে মনে হচ্ছে না, যেমনটা দেখা গেছে গত ১.৫ বছর ধরে। যা দেখা যাচ্ছে, এইবারের এই লড়াইয়ের একটা এফেক্ট পড়তে চলেছে সামনের ১২ তারিখের নির্বাচনেও, যদি অবশ্য শেষ পর্যন্ত হয় নির্বাচন। আজ ফেব্রুয়ারির ৫ তারিখ, বৃহস্পতিবার, ভোট সামনের বৃহস্পতিবার, ৭ দিনের মাথায়। কিন্তু এখনো বুকে হাত দিয়ে বলা যাচ্ছে না যে ভোট হবে। এর দেশি বিদেশি অনেক কারণ আছে, আপনারাও শুনেছেন সেসব কারণ। সেই কারণগুলো আর নতুন করে এখানে বলবো না, সেটা অন্য ভিডিওতে বলেছি আগে, পরে দরকার হলে আবার বলবো। এখনকার আলোচনা ১২ তারিখে ভোট হলে সেই ভোটে এই দুজনের মধ্যে যে কুস্তিটা চলছে এই মুহূর্তে, তাতে কি ফল ফলবে সেটা নিয়ে। বিষয়টা কি কুস্তির? সেনাবাহিনীর ভেতরে একটি নতুন পোস্টিং, সেনাবাহিনীর চেঞ্জ অফ কমান্ড নিয়ে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে সেনাপ্রধান জেনারেল ওয়াকারের বিরোধ বেশ জমে উঠেছে। ফলে বর্তমানে বাংলাদেশের মূলধারার এবং আন্তর্জাতিক কিছু সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। যদিও সরকার বা সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে সেই বিরোধের কথা স্বীকার করেনি, তবে গত কয়েক মাসের ঘটনাবলী এবং মিডিয়া রিপোর্ট অনুযায়ী বিরোধের প্রধান ক্ষেত্র হল নতুন সিজিএস নিয়োগ। সেনাবাহিনীর এই সিজিএস বা চিফ অফ জেনারেল স্টাফ হল সেনাপ্রধানের পর অত্যন্ত প্রভাবশালী একটি পদ। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান চাইছেন লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমানকে এই পদে নিয়োগ দিতে। অন্যদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান চান মেজর জেনারেল মীর মুশফিকুর রহমানকে এই পদে বসাতে। মুশফিকুর রহমানকে বিএনপির ঘনিষ্ঠ বলে মনে করা হয়, যা নিয়ে সেনাবাহিনীর অভ্যন্তরে এবং শীর্ষ নেতৃত্বে অস্বস্তি রয়েছে বলে সংবাদ মাধ্যমগুলো দাবি করছে। বিষয়টি সাম্প্রতিক কিছু আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের নজরেও এসেছে। সেখানেও এসেছে যে বাংলাদেশের সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে এবং অন্তর্বর্তী সরকারের মধ্যে যে টানাপোড়েন চলছে, তার কেন্দ্রবিন্দু এই সিজিএস নিয়োগ। রিপোর্ট অনুযায়ী সেনাবাহিনীর অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পদের নিয়োগ নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের মধ্যে সরাসরি মতবিরোধ তৈরি হয়েছে। জেনারেল ওয়াকার চাইছেন বর্তমানে এআরটিডিওসি তার যে জিওসি লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমানকে এই সিজিএস পদে নিয়োগ দিতে। তিনি অভিজ্ঞতার দিক থেকে এই পদের জন্য সেনাপ্রধানের কাছে বিশ্বস্ত। অন্যদিকে প্রধান উপদেষ্টা এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান চাইছেন ২৪ নম্বর পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মীর মুশফিকুর রহমানকে এই পদে বসাতে। তাকে অবশ্য এই পদে নিয়োগ দিতে গেলে প্রথমে তার পদোন্নতি দিয়ে লেফটেন্যান্ট জেনারেল করতে হবে, যা সিনিয়রিটির দিক থেকে বিতর্কের সৃষ্টি করছে। তবে প্রশ্ন শুধু সিজিএস নিয়োগ নয়, মাঠ পর্যায়ের সেনাকর্তাদের মধ্যেও বেশ কিছু কারণে অসন্তোষ বাড়ছে বলে খবর। অসন্তোষের
কারণ হচ্ছে সেনাবাহিনীর অভ্যন্তরীণ বদলি ও পদোন্নতিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তার সচিবালয়ের হস্তক্ষেপ নিয়ে বাহিনীর ভেতরে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। সেনাপ্রধান নিজেই এক দরবারে ইঙ্গিত দিয়েছিলেন যে সামরিক বাহিনীতে রাজনৈতিক বা বেসামরিক হস্তক্ষেপ তারা সহজভাবে নিচ্ছেন না। দ্বিতীয়ত, সিনিয়রদের ডিঙিয়ে পদোন্নতি, মেজর জেনারেল মীর মুশফিকুর রহমানের মতো জুনিয়র কর্মকর্তাকে গুরুত্বপূর্ণ পদে বসানোর চেষ্টা সিনিয়র কর্মকর্তাদের মধ্যে এক ধরনের নিরাপত্তাহীনতা বা ক্ষোভ তৈরি করেছে। তৃতীয়ত, আইন শৃঙ্খলা রক্ষায় দীর্ঘমেয়াদী নিয়োগের ফলে পুলিশি ভূমিকা পালন করা বা ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে কাজ করা অনেক সেনাকর্তার কাছে পছন্দনীয় নয়। তারা মনে করছেন এতে বাহিনীর পেশাদারিত্ব এবং ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। চতুর্থত, নির্বাচন এবং রাজনৈতিক চাপ। আগামী 12ই ফেব্রুয়ারি 2026-এ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনের স্বচ্ছতা বজায় রাখা এবং রাজনৈতিক দলগুলোর বিশেষ করে বিএনপি ও জামায়াতের মধ্যে পাল্টাপাল্টি দাবির মাঝে সেনাবাহিনীর ভূমিকা কি হবে তা নিয়ে কর্মকর্তাদের মধ্যে রীতিমতো মতভেদ শুরু হয়েছে। আর এই প্রসঙ্গে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের নাম ও পোশাক পাল্টানো নিয়ে সরকারের আদেশ ব্যাপক বিতর্ক তৈরি করেছে সেনার মধ্যে। সেনাপ্রধান মনে করছেন 20,000 অতিরিক্ত পোশাক তৈরি করে সেই সব পোশাক দেয়া হবে জামাত এনসিপির পার্টি ক্যাডারদের, যাতে তারা নির্বাচনে নিজেদের দলের পক্ষে ভোট কেন্দ্র দখল করতে পারে। এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সেনা গত 3 তারিখে গাজীপুরে উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেছেন সেনাপ্রধান। সব মিলিয়ে আগামী নির্বাচনের মুখে এসে দেখা যাচ্ছে ওয়াকারুজ্জামান এবং মোহাম্মদ ইউনূসের সম্পর্কে বেশ খানিকটা খাটাস বা মন কষাকষি এসে গেছে এবং দেখা যাচ্ছে এই মন কষাকষির বাস্তব ভিত্তি আছে। কোন বাস্তব ভিত্তি? এখানে দেশ ও জাতির স্বার্থ নয়, দেশ ও জাতির স্বার্থ যত না জড়িয়ে তার চেয়ে অনেক বেশি জড়িয়ে দুজনের স্বার্থ, ওয়াকারের নিজের স্বার্থ এবং তিনি চাইছেন সেনাবাহিনীর মধ্যে তার ক্ষমতাকে আরো প্রতিষ্ঠিত করতে। আর ইউনূসের স্বার্থ হলো ওয়াকারকে বুঝিয়ে দেয়া যে সেনাপ্রধান তার অধীনস্থ, প্রধান উপদেষ্টা হিসেবে তিনি হচ্ছেন সেনাপ্রধানের বস। সেনাপ্রধান জেনারেল ওয়াকার এবং ডক্টর ইউনূসের মধ্যে এই কুস্তি এখন কেবল প্রশাসনিক পর্যায়ে নেই, এটি একটি স্নায়ুযুদ্ধের রূপ নিয়েছে। যদিও এই খবরগুলো ভারতীয় অন্যান্য বিদেশি মিডিয়ায় ফলাও করে প্রচার করা হচ্ছে, বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এসব খবরকে উদ্দেশ্যপ্রণোদিত জল্পনা হিসেবে নাকচ করে দিচ্ছে, সেটাই স্বাভাবিক। তবে অস্বীকার করার উপায় নেই যে নির্বাচনের প্রাক্কালে সেনাবাহিনীর ভেতরে যে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে তা বিভিন্ন বিশ্বস্ত সূত্র ও রাজনৈতিক বিশ্লেষকদের বক্তব্যে স্পষ্ট হয়েছে। CGS নিয়োগ নিয়ে সৃষ্ট এই সংকট মূলত চেইন অফ কমান্ড এবং বেসামরিক নিয়ন্ত্রণ এর মধ্যে একটি ক্ষমতা দখলের লড়াই এবং বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে যে সরকারের স্থিতিশীলতার ওপর বড় প্রভাব ফেলতে পারে এই লড়াই। এটা প্রকাশ করে দিচ্ছে সেনার অভ্যন্তরের গোষ্ঠীদ্বন্দ্বের ছবিও। এটা ঠিক যে পেশাদার সামরিক বাহিনীতে রাজনৈতিক ঝোঁক একটি সংবেদনশীল বিষয়, যা কখনোই কাম্য নয়। ভারতে তো একথা চিন্তাই করা যায় না, কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর ক্ষেত্রে এটা নতুন কিছু নয়। আগেও বহুবার দেখা গেছে, হয়তো ভবিষ্যতেও দেখা যাবে, আর এখন তো দেখা যাচ্ছেই। লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান তিনি বর্তমানে ARTDOCর GOC এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের অত্যন্ত বিশ্বস্ত। তার ক্যারিয়ার প্রোফাইলটা এরকম: তিনি 24তম BMA লং কোর্সের কর্মকর্তা, তিনি অত্যন্ত মেধাবী হিসেবে পরিচিত এবং BMA-তে সোর্ড অফ অনার অর্জন করেছিলেন। এর আগে তিনি চট্টগ্রামের 24 পদাতিক ডিভিশন এবং কুমিল্লার 33 পদাতিক ডিভিশনের GOC ছিলেন। তাকে সেনাবাহিনীর একটি পেশাদার ও স্থিতিশীল অংশের প্রতিনিধি হিসেবে দেখা হয়।
তিনি সেনাপ্রধানের চেইন অফ কমান্ড অক্ষুণ্ণ রাখার পক্ষে এবং জাতীয় নিরাপত্তা ইস্যুতে তিনি আপোষহীন হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো দলের প্রতি পক্ষপাতের জোরালো প্রমাণ নেই, তবে বিগত সরকারের সময় তিনি রাষ্ট্রপতি আব্দুল হামিদের সামরিক সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেনাপ্রধান তাকে সিজিএস বানাতে চাওয়ার মূল কারণ হলো তার সিনিয়রিটি এবং প্রশাসনিক দক্ষতা। পক্ষান্তরে মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান, তিনি বর্তমানে চট্টগ্রামের 24 পদাতিক ডিভিশনের জিওসি এবং সিজিএস পদের জন্য সরকার তথা প্রধান উপদেষ্টার দপ্তরের পছন্দের তালিকায় সবার আগে। ক্যারিয়ার প্রোফাইলে তিনিও 24তম বিএমএ লং কোর্সের কর্মকর্তা ছিলেন, আবার তিনি মাইনুর রহমান সাহেবের ব্যাচমেট ছিলেন। তিনি সেনাবাহিনীর সদর দপ্তরে মিলিটারি সেক্রেটারি এবং ডিজিডিপি এর মতো গুরুত্বপূর্ণ পদেও দায়িত্ব পালন করেছেন। নর্থ ইস্ট নিউজ এবং নিউজ এরিনা ইন্ডিয়ার মতো পোর্টালগুলো দাবি করছে যে মীর মুশফিকুর রহমানের সাথে বিএনপি ঘরানার রাজনীতির একটি প্রচ্ছন্ন যোগাযোগ রয়েছে। বিশেষ করে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান তাকে সিজিএস পদে বসাতে চাইছেন, কারণ তিনি বর্তমানে অন্তর্বর্তী সরকারের সংস্কার কাজের সঙ্গে অধিকতর সামঞ্জস্যপূর্ণ বলে বিবেচিত। ভারতীয় কিছু মিডিয়া রিপোর্টে, যেমন দৈনিক স্টেটসম্যানে, সেখানে প্রকাশিত সংবাদে দাবি করা হয়েছে যে মুশফিকুর রহমানকে কেন্দ্র করে সেনাপ্রধানের একটি অংশ আবার সেনাপ্রধানের বিরুদ্ধে স্নায়ু যুদ্ধে বা ষড়যন্ত্রে লিপ্ত, আর লড়াইটা এজন্যেই। এই নিয়োগ নিয়ে সংঘাতের দ্বন্দ্ব আসলে ব্যক্তি বিশেষের নয়, বরং দুটো ভিন্ন দর্শনের লড়াই। সেনাবাহিনীর স্বাতন্ত্র্য বনাম বেসামরিক নিয়ন্ত্রণের লড়াই। সেনাপ্রধান চাইছেন সিনিয়রিটির ভিত্তিতে মাইনুর রহমানকে নিয়োগ দিয়ে বাহিনীর অভ্যন্তরীণ নিয়ম বজায় রাখতে। অন্যদিকে সরকার চাইছে, ইউনূসের সরকার, যে মুশফিকুর রহমানকে নিয়োগ দিয়ে সেনা সদরে এমন কাউকে রাখতে যিনি বর্তমান সরকারের রাজনৈতিক দর্শনের প্রতি সহানুভূতিশীল। দুজনেই একই ব্যাচের হওয়ায় মুশফিকুর রহমানকে প্রমোশন দিয়ে সিজিএস করা হলে মাইনুর রহমানের জন্য তা প্রশাসনিকভাবে অস্বস্তিকর হতে যাচ্ছে। ভবিষ্যতে সেনাপ্রধান নিয়েও দুজনের লড়াই বাঁধবে। এনএসের প্রভাবটা এখানে কি? জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান সরাসরি সামরিক নিয়োগে হস্তক্ষেপ করছেন। সেনাবাহিনীর একটি বড় অংশের মধ্যে এই ধারণাটিও অসন্তোষের জন্ম দিয়েছে। 12ই ফেব্রুয়ারির গণভোটে হ্যাঁ ভোট জিতলে এবং জামাত এনসিপি জোট সংসদে ক্ষমতায় এলে ইউনূস রাষ্ট্রপতি হবেন, এটা মোটামুটি পাকা। আর এটা হলে ওয়াকারুজ্জামানের বড় বিপদ। এমনকি ওয়াকারুজ্জামানকে ওই আন্তর্জাতিক ক্রাইম ট্রাইব্যুনালের মুখোমুখিও হতে হবে। তাই ওয়াকারের নেতৃত্বে সেনাবাহিনী চেষ্টা শুরু করে দিয়েছে ক্ষমতার হ্রাস নিজেদের হাতে রাখতে। কিন্তু সেটা রাখতে গেলে তো বিএনপি জিতলে তাহলে তাদের সুবিধে। এখানেও মনে রাখতে হবে, বিএনপি জিতুক সেটা হয়তো এখন ওয়াকার চাইছেন মনে মনে, কিন্তু সেখানেও আবার তার মধ্যে আরেকটা চিন্তা রয়েছে, বিএনপিও যাতে নিরঙ্কুশ ক্ষমতা হাতে না পায়, তার জন্য চিফ অফ জেনারেল স্টাফ পদে মুশফিকুর রহমান যাতে না আসতে পারেন, সেটাও দেখছেন ওয়াকারুজ্জামান। এটা চেকস অ্যান্ড ব্যালেন্স রাখার চেষ্টাও সেনার পক্ষ থেকে। আসসালামু আলাইকুম। নির্বাচন নিয়ে নানান ধরনের নাটকীয় ঘটনা ঘটবে, সে কথা আমরা সবাই জানি। কিন্তু আওয়ামী লীগ তো শুরু থেকেই 12ই ফেব্রুয়ারি নির্বাচন প্রতিহতে ডাক না দিলেও দলের শীর্ষ নেতৃত্ব দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে এই নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে আসছেন, নির্দেশ দিচ্ছেন। শেখ হাসিনা থেকে সজীব ওয়াজেদ জয় কিংবা আওয়ামী লীগের অন্যান্য পর্যায়ের শীর্ষ নেতাদের পক্ষ থেকে এই আহ্বান জানানো হচ্ছে। এমনকি গত সোমবার ভারতের কলকাতায় একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে সরাসরি একটি বক্তব্যে সজীব ওয়াজেদ জয় দেশ বাঁচাতে হলে এই নির্বাচন বর্জনের আহ্বান শুধু দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যেই নয়, দেশবাসীর উদ্দেশ্যেই তিনি আহ্বান জানালেন। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই প্রচারণা তো শুরু হয়েছে যে নো ভোট নো ভোট। কিন্তু প্রকাশ্যে দেশের কোনো কোনো জায়গায় আওয়ামী লীগ নেতারা ধানের শীষের পক্ষে ভোট চাইছেন। ভেতরে আসলে কি ঘটছে? তারা নিজেরা
নিজেদেরকে বাঁচাতে নিজেদের সিদ্ধান্তে ধানের শীষের পক্ষে প্রচারণায় নেমেছেন, নাকি দলীয় হাইকমান্ড অথবা স্থানীয় দলীয় নেতাদের নির্দেশে তারা এই কাজটি করছেন, নাকি অন্য কোনো সমীকরণ আসলে ভেতরে ভেতরে ঘটছে? যেমন আমরা বলতে পারি মাদারীপুর 1 আসন শিবচর উপজেলা নিয়ে যেটি গঠিত, সেখানে বিএনপির প্রার্থী নাদিরা আক্তার তার বিভিন্ন বৈঠকে সমাবেশে স্থানীয় আওয়ামী লীগের নেতাদের যারা দীর্ঘদিন পালিয়েছিলেন তারা প্রকাশ্যে এসে নাদিরা আক্তারের পক্ষে প্রচারণা চালাচ্ছেন, জয় বাংলাও স্লোগান দিচ্ছেন, একই সঙ্গে ধানের শীষেও ভোট চাইছেন। আওয়ামী লীগের এই নেতাদের দাবি যে তারা সাবেক চিফ হুইপ নুর আলম চৌধুরী লিটনের নির্দেশেই ধানের শীষের প্রার্থীর পক্ষে প্রচারণা চালাচ্ছেন। যদি সেটি হয়ে থাকে, নিঃসন্দেহে এটি ছোটোখাটো কোনো ঘটনা নয়। নুর আলম চৌধুরী লিটনও কোনো ফেলনা নেতা নন, আওয়ামী লীগের খুব শীর্ষ পর্যায়ের একজনই বটে এবং শেখ পরিবারের সদস্য। তো বিএনপির একাংশের আবার দাবি, বিএনপির একাংশের নেতা কর্মীরা বলছেন যে মাদারীপুর 1 আসনটি আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা, জেলার বর্তমান ও সাবেক সব জনপ্রতিনিধি আওয়ামী লীগ ও সাবেক চিফ হুইপ নুর আলম চৌধুরী লিটনের অনুসারী। সাবেক এই সংসদ সদস্যের সবুজ সংকেত পাওয়ার পর থেকে আওয়ামী লীগের পলাতক নেতা কর্মীরা প্রকাশ্যে বেরিয়ে এসে নাদিরা আক্তারের উঠান বৈঠকগুলোতে অংশ নিচ্ছেন এবং ধানের শীষের পক্ষে ভোট চাইছেন। এই যে বৈঠক, এগুলোতে কারা উপস্থিত ছিলেন? যেমন মঙ্গলবারই এই ধরনের বৈঠকে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি থেকে শুরু করে যুবলীগ এবং স্থানীয় জনপ্রতিনিধি অর্থাৎ সাবেক চেয়ারম্যানদের অনেকেই সেই বৈঠকে উপস্থিত ছিলেন। আবার যিনি প্রার্থী ধানের শীষে নাদিরা আক্তার, তার বক্তব্যটিও অবশ্যই এখানে উল্লেখ করার মতন কারণ আছে নিশ্চয়ই। তিনি বলছেন গণমাধ্যমকে, আগামীতে কারো নামে কোনো মিথ্যা মামলা শিবচরে থাকবে না, নির্বাচনের পর আপনাদের অর্থাৎ আওয়ামী লীগ নেতাদের কোনো অযথা হয়রানি করা হবে না। একথা অনেক আগে থেকেই বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, জামাতের পক্ষ থেকে বলা হচ্ছে, আওয়ামী লীগের ভোট নিয়ে দুই দলের মধ্যে যে টানাটানি এবং এনসিপির পক্ষ থেকেও এই ধরনের আহ্বান জানানো হয়েছে, যে আমরা সবাই জানি। সেই কথাই নাদিরা আক্তার বলছেন। এদিকে নতুন একটি জরিপ বেরিয়েছে, সেই জরিপে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ সমর্থকদের 48% পছন্দ করছেন বিএনপিকে আর 37.4% পছন্দ করছেন জামায়াতে ইসলামীকে। যদিও নানান ধরনের জরিপ নিয়ে নানান ধরনের প্রশ্ন আছে, এই জরিপটি যৌথভাবে পরিচালনা করেছে কমিউনিকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন সিআরএফ এবং বাংলাদেশ ইলেকশন অ্যান্ড পাবলিক অপিনিয়ন স্টাডিজ। এমন একটা গুঞ্জন তো আছে যে আওয়ামী লীগের ভোটাররা ভোট কেন্দ্রে গেলে অবশ্যই তাদের সব ব্যালট বিএনপি বাক্সে যাবে। আবার আওয়ামী লীগের নেতাদের মধ্য থেকেই এরকম অভিযোগ তো আছে যে 2024-এর 5 আগস্টের পর থেকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ অর্থাৎ আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনগুলো রয়েছে, তাদের নেতাকর্মীদের উপর স্টিম রোলার চালিয়েছে, মব সন্ত্রাস চালিয়েছে বিএনপি নেতাকর্মীরাই বেশি। তাদের জায়গা, জমি, ব্যবসা প্রতিষ্ঠান সব দখলে নিয়েছে বিএনপি নেতাকর্মীরা। অতএব তাদেরকে ছাড়া যাবে না, তাদেরকে ভোট দেওয়ার প্রশ্নই ওঠে না। এবং যারা বলছেন, অনেকে আবার বলছেন যে বিএনপির উপর প্রতিশোধ নেওয়ার জন্য আবার জামাতকেই তারা ভোট দেবেন। এটি আমার কাছে একেবারে অবিশ্বাস্য মনে হয় যে বিএনপির উপরে এক ধরনের ক্ষোভ থেকে জামাতকে ভোট দেবে, এটি আমার মনে হয় না। তবে হ্যাঁ, স্থানীয় পর্যায়ে ব্যক্তি বিশেষের জায়গা থেকে এরকম হতেই পারে, যারা নির্যাতনের শিকার হয়েছেন তারা সেই ধরনের আক্রোশ মেটানোর জন্য এটি করতেই পারেন, এটি অস্বাভাবিক কিছু না। কিন্তু ব্যাপক অংশে গড়ে জামাতকে ভোট দেবে কোনো সিদ্ধান্ত নিয়ে এরকমটি হওয়ার সম্ভাবনা একেবারেই 0%, এটি আমার কাছে মনে হয়। এখন আরেকটি সিমটম আমরা একটু হাজির করতে পারি সমীকরণ মেলানোর জন্য, যে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা থেকে শুরু করে সজীব ওয়াজেদ জয় এবং তারেক রহমান সাম্প্রতিক সময়ে বিভিন্ন গণমাধ্যমে যেই সাক্ষাৎকারগুলো দিয়েছেন বা বিভিন্ন বক্তব্যে তারা যে কথাগুলো বলছেন, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এক দল আরেক দলের প্রতি বেশ খানিকটা নমনীয়, তেমন কোনো আক্রমণাত্মক ভঙ্গিতে তেমন কিছু বলছে না, শুধুমাত্র বিরোধিতার জায়গা থেকে যতটুকু না বললেই নয়, একেবারে না বললে মানুষের মধ্যে সন্দেহের সৃষ্টি হতে পারে, ঠিক সেই কথাগুলোই বলা হচ্ছে। বরং যে কথাটি আমি শুরু থেকেই বলে আসছি, এই দেশকে বিশেষ কোনো অশুভ শক্তির হাত থেকে বাঁচাতে আওয়ামী লীগ এবং বিএনপিকেই একসাথে রাজপথে নামতে হবে, আন্দোলন করে তুলতে হবে, সেদিকেই সম্ভবত যাবে।
তো এই সব জায়গা থেকে কি সত্যি গোপন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে আওয়ামী লীগের একেবারে ভেতর থেকে? যেমন আরেকটি সমীকরণ দিই, শেখ হাসিনা এরই মধ্যে একটি সাক্ষাৎকারে বলেছেন যে তিনি আশা করছেন বিএনপি ক্ষমতায় এলে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। এমন যখন আশাবাদ, তখন তো যদি দলীয়ভাবে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয় যে না নির্বাচনে যাবে, ভোট কেন্দ্রে যাবে আওয়ামী লীগের ভোটাররা এবং বিএনপির পক্ষে সিল মারবে, এবং একই সঙ্গে আরও যে হিসেবটি তা হচ্ছে গণভোট নিয়ে যে প্রচারণা চালানো হচ্ছে সরকারের পক্ষ থেকে এবং বিশেষ বিশেষ শক্তির পক্ষ থেকে, সেই গণভোটে নাতেই সিল মারা হবে। যদিও আমি বলার চেষ্টা করেছি যে আওয়ামী লীগের ভোটাররা এটি মনে করে শুধুমাত্র নাতে সিল মারার জন্য যদি ভোট কেন্দ্রে যায় সেক্ষেত্রে সরকারের পক্ষে একটি সুবিধা হবে, কাস্টিংটা বেশি দেখানোর সুযোগ পাওয়া যাবে এবং নির্বাচনের এক ধরনের বৈধতা পুরোপুরি ইউনূস সরকার পাবে। তো যদি সত্যি জামাতকে রুখতে এবং না ভোটে সিল দেওয়ার একটা মানসিকতা থেকে দলীয়ভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়, এতে অবাক হওয়ার কিছু থাকবে না। রাজনীতিতে শেষ বলে কিছু নেই, তারপরেও এটিই বোধহয় শেষ নয়, আরও খেলা সামনে আছে, এটুকু বলা যায়। ভালো থাকবে সবাই, আল্লাহ হাফিজ।